মাগরিবের নামাজ শেষে সবাইকে সন্ধ্যায় চা নাস্তা দিয়ে নাদিয়া রুমে গিয়ে একটু বালিশের মতো রাখল। কিছুক্ষণ পর দরজায় প্রকট শব্দ। নাদিয়া চুপ করে রইল। কেউ হয়তো খুলে দিবে এই ভেবে, কেননা সৌরভ আজ এত তাড়াতাড়ি ফিরবে না। অফিসে অদিত চলেছে, ফিরতে প্রায় 10টা সাড়ে 10টা বাজবে। হয়তো বড় ভাইয়া নতো দুলাভাই হবে। অনেকক্ষণ পরেও দরজার শব্দ হচ্ছে না দেখে নাদিয়া কিছুটা বিরক্তি নিয়ে উঠে গিয়ে ভালো করে ওড়না পেঁচিয়ে ওড়না এক প্রান্তে মুখের উপর টেনে নিয়ে দরজা খুলে দিলাম। দুটি 13 থেকে 14 বৎসরের মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে, জামা কাপড় অপরিষ্কার। একজনের হাতে একটা কাপড়ের ব্যাগ, অন্যজনের হাতে একটা বাটি। নাদিয়া কিছুক্ষণ তাদের ভালো করে দেখে বলল, কি চাও? একজন মেয়ে বলে উঠলো, বাবা খয়রাত চাই। নাদিয়ার বড় যা আতিয়া ভেতর থেকে বলে উঠলো, নাদিয়া কার সাথে কথা বলো? নাদিয়া বলল, ভাবি ভিক্ষুক এসেছে। ভেতর থেকে আতিয়া বলল, যেতে বলো, রাতের বেলা ভিক্ষা দেওয়ার নিয়ম নেই। এবারে নিয়মগুলো নাদিয়ার জানা হয়ে গেছে, তাই নাদিয়া কিছুটা অস্বস্তির সাথে আস্তে করে বলল, তোমরা এখন যাও, দিনের বেলা এসো। শুনেছ তো রাতের বেলা ভিক্ষা দেওয়ার নিয়ম নেই। একটা মেয়ে বলল, আপা তাইলে আমাকে কিছু খাওন দেন, নইলে কিছু টাহা দেন। নাদিয়া বলল, বলেছে না রাতে ভিক্ষা দেওয়ার নিয়ম নেই। অন্য একটি মেয়ে বলল, আপা তাইলে কি আমরা রাতে খামো না? পেটে তো বুঝে না, রাইত না দিন। নাদিয়া আবার কিছুটা ধমকে বলল, খুব তো বুঝো তোমরা, দিনের বেলায় কি করেছ? আবার দুজনের সমস্যরে বলে উঠল, দিনের বেলায় বাসায় বাসায় ঘুরলে ভিক্ষা পাওয়া যায় না। কেউ চাকরি করে, কেউ পোলাপান লয়ে স্কুলে যায়, সারা দিন গড়ে থাকে তারা। আমরা গুইরা রাতে পানি পথে উগাইয়া হেলাই গিয়া আমরা হন তিক্ষা রাইতে খয়রাত করি, কারণ রাইতের বেলা হক গলে বাসায় থাকে। নাদিয়া খানিকটা হেসে উঠে বলল, তোমাদের মাথায় তো চমৎকার বুদ্ধি। আচ্ছা দিনে কি করে তোমরা? একটি মেয়ে বলল, মায়ের লগে রাস্তায় মাটি কাটি, আবার কোনো সময় ইট ভাঙে। নাদিয়া বলল, তোমাদের বাবা কি করে? মেয়েটি বলল, বাপে তো বুড়া হইয়া গেছে, কিছু করবার পারে না। আমরা চারদিক থেকে ভিক্ষা কইরা কাম করে যা পাই তা বসে বসে খাই। নাদিয়ার মুখটা হঠাৎই ভালো হয়ে উঠল। মেয়েগুলোর সাথে কথা বলি, তারপর বলল, তোমাদের নাম কি? একজন বলল, ওর নাম চম্পা আর আমার নাম চেমেলি। নাদিয়া বলল, বাহ সুন্দর নাম তো, তোমরা দুজন বোন? চম্পা নামের মেয়েটি বলল, হ্যাঁ ও আমার সৎ বোন। নাদিয়া ওদের দাঁড়াতে বলে চারিদিকে একবার চোখ বুলিয়ে দ্রুত পায়ে গড়ে গিয়ে 100 টাকার একটা নোট আর সাথে নিজের কিছু পুরনো জামা এনে চম্পার হাতে দিয়ে বলল, দুজনে এগুলো ভাগ করে নি। আর শোনো, তোমরা এখন বড় হয়েছ, বিখে করলেও তোমরা মেয়ে মানুষ। এই সমাজে কিছু অমানুষ রয়েছে, তাদের খপ্পরে পড়লে জীবনে আর কোনো চিহ্ন থাকবে না। তোমরা ভিক্ষা না করে কারো বাসায় কাজ করলেই তো পারো। আমার বোনের বাসায় একটা মেয়ে দরকার, তোমরা চাইলে আমি তোমাদের একজনকে সেখানে কাজ ঠিক করে দেব। একথা শুনেই চেমেলির দু চোখ থেকে টপ টপ করে পানি চড়ে পড়তে লাগলো। নাদিয়া কিছুটা অবাক হয়ে বলল, তুই কাঁদছো কেন? চেমেলি বলল, আপা আপনি অনেক ভালো মানুষ, আপনার মতো কেউ কোনোদিন ইনামগুলোকে এত কথা কয়নি। কারো ইচ্ছে হইলে খয়রাত দেয়, নইলে মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। কথাটা শুনে নাদিয়ার খুব খারাপ লাগলো। তারপর প্রসঙ্গ পাল্টে বলল, বাসায় কাজ করবে? চম্পা বলল, না পা, আমরা না খাইয়া মরলেও বাসায় কাজ করব। নাদিয়া বলল, কেন? চম্পা বলল, আপা আমাকে বস্তিতে আমেনা নামের একটা মাইয়া ছিল, ওর মা বাসা বাড়িতে কাম করত, ও আমাকে লোকে খেলতো, মাঝে মাঝে ইট বাঁধত, রাস্তায় মাটিও কাটত। একবার ওর মায়ের জ্বর থাকায় কদিন কাজে যাইতে পারে না, তাই ওরে পাঠাইছে। কদিন পর ওর মা যাইয়া দেহে আপনার মাথায় একটা চুলও নাই। ওর মায় যখন জিগাইল ওর চুল কই, আমেনা কাইন্দা মায়েরে কইল, তরকারিতে একটা চুল কইরা ম্যাচ চায়, ওর সব চুল কাইটা দিছে। ও বাড়ি ফিরে আইতে চাইছে, এবার পারলে ইট ভাঙবো, তা ওই বাসায় কাম করবো। কিন্তু বাড়ির ম্যামরা আমেনার মারে খেদাইয়া দিয়ে আমেনারে রাইখা দিছে, বলে তুমি সারাদিন অসুস্থ থাকো, তোমার আর দরকার নাই, তোমার মাইয়া হন থেকে আমার বাড়ির কাম করবো। এইবার আমেনার মা আমেনারে রাইখা ফিরে আইছে। কয়দিন পর আমেনা নিজেই বস্তিতে ফিরে আইছে। সে সময় ও কারোর সাথে কথাই কয় না, তবে ওর সারা শরীরে পোড়া দাগ ছিল। পরে শুনি ওই বাড়ির ম্যাম সাহেব নাকি আমেনার সারা শরীরে খুন্তি গরম কইরা
সারা শরীর দাগ লাগাইয়া দিছে। নাদিয়ার খুব খারাপ লাগলো। তারপরে বলল, আমিনা এখন কেমন আছে? চেমিনি বলল, আপা কইবার ভানুম না। নাদিয়া বলল, কেন? চম্পা বলল, হুঁসি এইবার আমেনা মা হইবার গেছিল, এর লেগে বস্তি হক বলে মিলা ওদের মা মাইয়ারে খোদাইয়া দিছে। নাদিয়ার ভেতর থেকে একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস বেরোল। চম্পা আবারও বলল, আবার শুধু আমেনা না, আমাকে বস্তির পাশে 3 তলা একটা বাড়িতে পারুল নামের একটা মাইয়া কাজ করত। আমাকে মতোই বয়স, মাঝে মাঝে সময় পাইলে আমাকে লগে খেলতে আইতো, আর না আসলেও বারান্দায় দাঁড়াই আমাকে খেলা দেখতো। পারুল এখন আর বারান্দায় দাঁড়ায় না, আমাকে লোকে খেলতেও আহে না। পারুল যেই বাসায় কাম করতো সেই বাসায় এক রুম ভাড়া নিয়া এক শয়তান বেড়ায় বিয়া না করে ওই বউ পরিচয় দিয়ে এক বেরিয়ে নিয়ে থাকতো। ফ্যামিলি রেগে বলল, এত পেঁচাল না পাইরে আসল কথা কইয়া ভালো। চম্পা বলল, কইতাছি এই দিন ছিল শুক্রবার, সকলে নামাজ পড়বার গেছে, কিন্তু শয়তান বেড়ায় নামাজ পড়বার চায় না। ঘরে আর কোনো পুরুষ মানুষও আসিল না। বেড়ায় ফারুলের ডাক দিয়া জিগাইল, ফ্রিজের ঠান্ডা পানি আছে কেন? ফারুল ঠান্ডা পানির বোতল দিতে বেড়ার ঘরে যাওয়ানোর লগে লগে বেড়া দরজা বন্ধ করে দিয়া ফারুলের দইরা আফার কম যায় না। পারুল যখন জোরে চিল্লান দিতে চাইল, এই শয়তান বেরিয়ে মুখ সাইপা ধইরা রাখছে। আপা আপনি কোন? একজন মাইয়া মানুষ হইয়া আরেকজন মাইয়া মানুষের জীবন নষ্ট করতে হেই বেরির একটু মায়া লাগে না? চেমেলির অভিমান ভরা কণ্ঠে বলল, মায়া লাগবো কেন? আমরা মানুষ না, আমরা গরিব, যারা বাসায় কাম করে, ভিক্ষা করে, পথে ঘাটে বস্তিতে থাকে, হ্যাঁ গো জীবন নিয়ে হক গলে যা ইচ্ছা তাই করবার। আবার যদি পারুল হেই বেরির বই হইতো তাহলে কি এমন অফিসার করবার পারত? নাদিয়া লক্ষ্য করছে এসব ঘটনাগুলো এদের মনে এতটাই প্রভাব ফেলেছে যে ওরা সত্যি না খেয়ে মরে গেলেও কাজ করবেন। এসব কিছু বিভৎস ঘটনার কারণে আজ আমাদের ঘরে ঘরে কাজের লোকের এত সংকট, অথচ রাস্তাঘাটে যেখানে সেখানে এমন সব ভিক্ষুক দেখলে ভিক্ষা দেওয়া তো দূরে কথা, রাগে শরীর জ্বালা করে। কিছু মানুষ আছে যারা প্রতারণা করে মিথ্যা বলে ভিক্ষা করে, কিন্তু আমরা তো কখনো ভাবি না সবাই তো এমন। দায় পড়ে চম্পা চেমেলির মতো কেউ ভিক্ষা করার মতো একটু নিকৃষ্ট পেশাকে বরণ করে নেয়। সত্যি এটা আমারও জানা। পারুল আর আমেনার মতো অসংখ্য মেয়ে এভাবে দিনের পর দিন নির্যাতিত হচ্ছে, অপ্রাপ্ত বয়সে হারাচ্ছে নিজের সবচেয়ে বড় সম্পদ সম্ভাবনা। পারুলের কথাটি পবিত্রায় পত্রিকায় এসেছে, খুবই লজ্জার বিষয়। যে মেয়েটি তার স্বামীর সাথে তাল মিলিয়ে পারুলের ফুলের মতো জীবন নষ্ট করে দিতে সাহায্য করেছে, সে কি সত্যিই কোনো নারী? যদি নারী হয়ে থাকে তাহলে তার মধ্যে মাতৃত্ব থাকার কথা। তো নাদিয়ার জানা মতে প্রতিটি নারীর মধ্যে একজন মা বাস করে। সেই জন্য জন্মলগ্ন থেকে নারী হয়ে স্নেহশীল, মমতাময়ী, কিন্তু মাঝে মাঝে এমন কিছু বিভৎস ঘটনার মুখোমুখি হতে হয় যে মনে হয় নারী হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী। তখন নিজেকেও নারী বলে পরিচয় দিতে শঙ্কা হয়। আর যারা এসব অপরাধ করে তাদের কখনো বিচার হয় না, তারা ঘুরে বেড়ায় কোনো এক অদৃশ্য শক্তির দাপটে। কারণ আমাদের দেশের বিচার ব্যবস্থা গভীর ঘুমে অচেতন হয়ে আছে। দেশে এখন আইন নেই, আর জাতির বিবেকও শীতের ঘমন্ত সাপের মতো অবশ হয়ে আছে। তাই তো এদের মতো নরপশুরা এরকম অমানবিক কাজ করেও পার পেয়েছে। অকারণে নাদিয়ার মনটাও খারাপ হয়ে গেল। নাদিয়া ওদেরকে বিদায় দিয়ে দরজা আটকে রুমের দিকে হাঁটা ধরল। নাদিয়াকে এভাবে দরজা দাঁড়িয়ে ফকিরের সাথে কথা বলতে দেখে রাগে রাবেয়ার শরীর ফুটে উঠল। তারপর মায়ের রুমে গিয়ে বলল, মা দেখো গিয়া তোমার ছোট বউ দরজায় দাঁড়াইয়া ফকিরের সাথে আত্মীয়তা করতেছে, এরপরও তুমি কিছু বলবে না? ছোট বউ বলে নাদিয়ার শাশুড়ি জোরে ডাক দিয়ে বলল। নাদিয়া সবের রুমের দরজা পা রেখেছে, অমনি শাশুড়ির কথা শুনে দৌড়ে এলো। কি হয়েছে আম্মা? নাদিয়ার শাশুড়ি বলল, এতক্ষণ দরজায় দাঁড়িয়ে কার লোকে কথা কইছ? নাদিয়া একবার রাবেয়ার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। ওর শাশুড়ি এতক্ষণ রুমেই ছিল। স্বভাবত রাতে খাওয়ার আগে উনি বেরোন না, চা লাগানোর রাবেয়াই লাগিয়েছে, এটা নাদিয়ার বেশ বুঝতে পারলো।
তারপরও অপরাধীর মতো মুখ করে বলল, আমার দুটা মেয়ে ভিক্ষা চাইতে আসছিল। নাদিয়ার শাশুড়ি বলল, তো ভিক্ষুকের সাথে তোমার এত কথা কিসের? আর রাতের বেলা ভিক্ষা দিতে হয় না, এটা জানো না? নাদিয়া বলল, আম্মা, রাতের বেলা ভিক্ষা দেওয়া যায় না, এটা কি ঠিক না? আর তাছাড়া ওরা খুব অসহায়, তাই। নাদিয়ার শাশুড়ি বলল, আমার থেকে বেশি বুঝো? এদের চালাকি তুমি কি বুঝবা? ভিক্ষুকের বেশ ধরে এরা আসে, এরপর বাড়ি ঘর সব লুটাইয়া নিয়ে যায়। এত মানবতা দেখাইতে যায় না, পরে সব হারাইতে হইব। নাদিয়া বলল, আচ্ছা আম্মা, আমার ভুল হয়ে গেছে, মাফ করবেন বলেই নাদিয়ার রুম ছেড়ে বেরিয়ে আসলো। এদের সাথে একটা কথা বললে এরা 10টা বলতে ছাড়বে না, তাই চুপ থাকাই ভালো। আর আজকাল ভিক্ষুকের বেশ ধরে যে ঘর বাড়ি লুট করতে আসে, এটাও বেশ সত্যি কথা। তবে চম্পা চেমেলিকে দেখে মনে হয়নি ওরা মিথ্যে বলেছে। মানুষের মুখ যদিও মিথ্যে বলে, চোখের ভাষা কখনো মিথ্যে বলে না। নাদিয়ার মনে চম্পা চেমেলির বলা কথাগুলো কিছুক্ষণ পরপরই ঘুরতে লাগলো। ওদের সাথে কথা বলে মনে হয়েছে ওরা আসলে খুব বুদ্ধিমতী, কিন্তু দুর্ভাগ্যের নির্মম রাহুগ্রাসের অচ্ছন্ন জীবন নিয়ে জন্মেছে। জন্মটাই যেন ওদের আজন্মের পাপ। ওরা কি পারবে ওদের এই স্বচ্ছ সুন্দর চিন্তাকে জীবনের মূল কাজে লাগাতে? হয়তো ওরা জীবন বদলাতে পারবে না, তারপরও এইসব ঘটনার চিত্র মনে করে হয়তো চলার পথে যথেষ্ট সাবধান থাকবে। এইদিকে সাইফের মামা মামি এসেছে আজ লন্ডন থেকে। সাফিয়াও এসেছে। ওদের মামা একজন, দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে দেশের বাহিরে। আগে মাঝে মাঝে আসলো, এবার প্রায় 7 বছর পর এসেছে। নিশি তাদের আপ্যায়নের জোগাড় যন্ত্র নিয়ে ব্যস্ত। সাইফের মামার সাথে যেহেতু নিশি দেখা দিবে না, তাই সাফিয়াকে দিয়ে ড্রয়িং রুমে নাস্তা পাঠিয়ে দেবে। নাস্তা শেষে সাইফের মামি উঠে এলো নিশিকে দেখতে। নিশি মাথায় কাপড়টা ভালো করে টেনে হাসি মুখে সালাম দিল। ভদ্র মহিলা এমনভাবে সালাম নিল, মনে হচ্ছে উনি বেশ ভীতসন্ত্রস্ত। নিশিকে দেখেই ওনার হাসি হাসি মুখটা নিমেষেই মিলে গেল। তারপর দুপুরের আগে আরো বেশ কয়েকবার ওনার সাথে নিশির দেখা হলো। নিশিকে দেখলেই ওনার মাঝে এমন একটা পরিবর্তন চলে আসে যে দড়ি মাছ না ছুঁই পানি। নিশির সংস্পর্শ থেকে পালাতে পারলেই যেন ওনার মুক্তি। দুপুরে খাওয়ার সময় সাইফের মামি খাবে না বলে না করে দিয়েছে। এমনকি তার ছেলে মেয়েকেও খেতে দিচ্ছে না, বলছে বাড়ি গিয়ে খাবে, এখন খিদে। সাফিয়া মামির কথা কিছুটা অবাক হয়ে গেল। মামার আসার আগেই বলেছে এখানে 2 দিন থাকবে, আর এসেই এখন চলে যেতে চাইছে। অবশ্যই সাইফ আর সাফিয়া মূল কারণটা না বুঝলেও নিশিতা বুঝতে একটু অবিলম্ব করেনি। সাইফের 7 বৎসরের মামাতো ভাই ইমতিয়াজ পানি খেতে চাইলে নিশি পানি এনে ওকে দিতেই নিলেই ওর মা কেড়ে নিল। পানিটা জানালা দিয়ে ফেলে বলল, এই নানা বৌমা, তোমার হাতে তুমি ওদের স্পর্শ করো না, আর খাবারও দিও না, বলো তো জানা। বলেই নিজের হাত ব্যাগ থেকে পানির বোতল বের করে ছেলে খেতে। সাইফিয়া নিশির দিকে তাকালো। নিশি মুখের হাসি ধরে রেখে চুপচাপ ওখান থেকে বেরিয়ে গেল। কিন্তু ভেতরে ভেতরে খুব কষ্ট পেল। আগে কেউ ওকে রোগটা নিয়ে কিচ্ছু বললে কখনোই খারাপ লাগতো না। অস্পৃশ্য শুনতে শুনতে তখন অভ্যস্ত হয়ে গিয়েছিল। কিন্তু সাইফের সাথে জীবন ধারার পর এই শব্দটার মুখোমুখি খুব একটা পড়তে হয় না, তাই খুব স্বার্থপর হয়ে গেছে নিশি। আগে যে কথাগুলো সহজে সয়ে যেত, এখন সেই কথাটা শুনলে কেমন যেন খারাপ লাগে। কিন্তু আজ আবার সেই পুরনো কথাগুলো শুনতে পেয়ে কেন যেন খুব কষ্ট হচ্ছে। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই তুলন কমেন্ট করে নিজের অনুভূতিটা প্রকাশ করে যাবেন। আজ আসে দেখা হবে নতুন পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।